নমস্কার। আজ 13ই জুন 2013 সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন গণসঙ্গীতের এক জনপ্রিয় শিল্পী অজিত পান্ডে। তিনি বাংলা গানের শুধুমাত্র একজন শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত প্রতিবাদের সাংগীতিক ভাষা। স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে তার শৈল্পিক যুদ্ধটা তিনি আমৃত্যু বজায় রেখেছিলেন। শ্রমজীবী মানুষ, তাদের জীবন ছিল তার গানের বিষয়। অজিত পান্ডেই প্রথম সঙ্গীত শিল্পী যিনি সেই 60-এর দশকে বলতে পেরেছিলেন, গণসঙ্গীতকেই জীবিকা হিসাবে নিলাম, গণসঙ্গীত গেয়েই জীবন ধারণ করব। সেই সময় এ কথা বলা বা করে দেখানোটা খুব সহজ কাজ ছিল না, কিন্তু অজিত পান্ডে সেটা পেরেছিলেন। তিনি শুধু গণসঙ্গীতই গাইতেন না, রবীন্দ্রনাথের গান, কাজী নজরুল ইসলামের গান, দ্বিজেন্দ্রলালের গান, লালন গীতি, এমনকি পল রবসানের গানও তিনি নিয়মিতভাবে গাইতেন। এই মানুষটির প্রয়াণে আমরা আজও গভীর বেদনা অনুভব করি। তাই আজকের দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের কথাশিল্পের এই আয়োজন। 1937 সালের 10ই মার্চ মুর্শিদাবাদ জেলার লালগোলায় তার জন্ম। বাবা সত্যেন্দ্রনাথ পান্ডে এবং মা তরুলতা দেবী। বাড়িতে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা ছিল। আজকে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের মধ্যে কয়েকজন উপস্থিত থাকবেন, যেমন কবি স্বপন পাল, কথাশিল্পের দুই ছাত্রী উপাসনা মুখার্জি এবং অন্বেষা সাহা শোনাবে তাঁকে নিবেদিত কবিতার আবৃত্তি। আর আজকে আমন্ত্রিত অতিথি হিসাবে আমরা আরও একজনকে পেয়েছি, নাসরিন নাজমা চৌধুরী, যিনি অজিতদার খুব স্নেহভাজন ছিলেন, একেবারে নিকট আত্মীয়ের মতো ছিল। সেই নাসরিন আজকে আমাদের গান শোনাবে, তার অনুভবের কথা বলবে। এই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। আমরা প্রথমে কবি স্বপন পালের কাছ থেকে শুনে নেব অজিতদার সম্পর্কে দু একটি কথা এবং তাঁকে নিবেদিত তাঁর কবিতার উচ্চারণ। নমস্কার, আমি প্রথমেই আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি কথা শিল্পকে। শ্রমজীবী মেহনতি মানুষের শিল্পী সহযোদ্ধা সাথী অজিত পান্ডের 8ম প্রয়াণ বার্ষিকীতে তারা তাকে স্মরণ করার উদ্যোগ নিয়েছে এবং এইভাবেই বিভিন্ন মনীষীদের এবং স্রষ্টাদের প্রয়াণ মৃত্যু দিবসে তাদেরকে স্মরণ করে আমাদেরকে ঋদ্ধ করে কথা শিল্প। আজকে কিছু কথা বলার ছিল। অজিত পান্ডের বাড়িতেও আমার প্রীতমের যাবার একবার সুযোগ হয়েছে, কিন্তু ফোনের ত্রুটির কারণে আমি আজকে বলতে পারছি না। আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। তাকে নিয়ে আমার লেখা গানের পাখি, তাকে স্মরণ করে। সকাল যখন রাতের মতো কিংবা আরো ভয়ঙ্কর, আলোর গানে প্রত্যয়ে দীপ্ত ছিল তোমার স্বর। গণগানে প্রাণে প্রাণে স্বপ্ন আঁকে তোমার সুর। দুঃসাহসে ভোরের মিছিল পথ হেঁটে যায় বহুদূর। চাষনালার খনি থেকে বন্দর মাঠ প্রান্তরে, কালান্তরেও দীপ্যমান শ্রমজীবীর অন্তরে। বঙ্গে যখন বর্গিহানা রক্ত ঝরা দুঃসময়, সমুদ্র স্বর গর্জে উঠে তোমার সুরে ভাঙে ভয়। হৃৎপিণ্ডে নাচাও শপথ, রক্ত ঋণ করতে শোধ। দুঃসময়ে তোমার গানে আজও গড়ে প্রতিরোধ। বজ্রকণ্ঠে হাঁক পারেকে ব্যয়নোটে আজ সান্দে। উদাত্তই কণ্ঠ তোমার, তুমিই অজিত পান্ডে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শিল্পী সহযোদ্ধাদের স্মরণ করার মধ্যে দিয়ে তাদের যে জীবনবোধ আমাদের মধ্যে সঞ্চারিত করতে পারি, তবেই সার্থক হবে এই অনুষ্ঠান। আমি আমার কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করলাম।
সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। অজিতদার সাথে আমারও খুব ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেটা আমার কাছেও খুব সৌভাগ্যের, আনন্দের বিষয়। আমি তখন সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতায় গিয়েছি, সংস্কৃতি করব, আবৃত্তি করব। অজিতদার সঙ্গে আমাকে আলাপ করে দিয়েছিলেন ডক্টর দিলীপ কুমার মিত্র, অর্থাৎ নাট্য ব্যক্তিত্ব ডক্টর দিলীপ কুমার মিত্র। তার সঙ্গে আমার বেশ কিছু নাটকের বইয়ের সম্পাদনাও করেছি পরবর্তীকালে। একদিন সকালবেলা দিলীপবাবু ফোন করলেন যে চলো অজিতের বাড়িতে যাব। দিলীপবাবুর সঙ্গে চলে গেলাম। যে মানুষটির গান শুনতে শুনতে বড় হয়েছি সেই মানুষটির বাড়িতে গিয়েছি, তার সামনে বসে আছি। দিলীপবাবু পরিচয় করিয়ে দিলেন যে ও প্রীতম নদিয়ায় থাকে। নদিয়ায় আমার বাড়ি শুনে বললেন, আরে তুমি তো আমার দেশের লোক। আমি তখনও জানতাম না যে তার বাড়ি মুর্শিদাবাদে। এই কথা বলে তিনি এমন আপন করে নিলেন, ওই রকম একটা মানুষের সঙ্গে তারপরে কথা বলতে একটু অসুবিধে হলো। অনেকক্ষণ আমরা নানা বিষয়ে কথা বললাম। তারপর 1998-তে আমরা অজিতদাকে সম্বর্ধনা দিলাম আমার সংগঠনের উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে। আমার মনে আছে যে আমি কৃষ্ণনগর ঘূর্ণির থেকে একতারা হাতে এক বাউল মাটির তৈরি একটা মূর্তি নিয়ে গিয়েছিলাম অজিতদার জন্যে, এবং বেশ কিছু অজিতদার ভালো লাগতে পারে এরকম কিছু বই তাকে আমরা উপহার হিসাবে দিয়েছিলাম। অজিতদার সেদিনের অনুষ্ঠানে প্রচুর গান গাইলেন, মানে একেবারে খালি গলায় উদাত্ত কণ্ঠে অনেক গান গাইলেন, এবং যারা ছিলেন সেই অনুষ্ঠানে সকলেই মুগ্ধ। অজিতদা মারা গেলেন 2013-তে। আমার মিষ্টিমুখ পত্রিকার একটি বিশেষ সংখ্যা করলাম অজিতদাকে নিয়ে। সেই সংখ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেমন লিখেছিলেন, সঙ্গীতশিল্পী শুভেন্দু মাইতি, কল্যাণ সেন বরাট সকলেই লিখেছিলেন অজিতদাকে নিয়ে, এবং সেই সংখ্যায় কয়েকটি নিবেদিত কবিতা প্রকাশিত হয়েছিল। কয়েকজন কবি তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন কবিতার মাধ্যমে। সেই রকম একটি কবিতা শুনে নেব কথাশিল্পের ছাত্রী উপাসনা মুখার্জির কাছ থেকে। উপাসনা শোনাবে অপূর্ব কুণ্ডুর লেখা একটি কবিতা। আমরা এরকম আরও একটি কবিতা পরে শুনে নেব, গান শুনব। এখন উপাসনা মুখার্জির আবৃত্তি। নমস্কার। আজ 13ই জুন। আজকের দিনে প্রয়াত হয়েছিলেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার সঙ্গীত শিল্পী শ্রী অজিত পাণ্ডে। তাঁর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে আমার নিবেদন অপূর্ব কুমার কুণ্ডুর লেখা কবিতা অজিত পাণ্ডে। তুমি তো শোনালে ঝোড়ো বাতাসের গান, দৃঢ় বিশ্বাসে ছিলে যে স্বতঃস্ফূর্ত। অমল কান্তি রোদ্দুর হয়ে আজ বিস্ময় দেখি তোমার কণ্ঠে মূর্ত। মিছিলে মিছিলে ছড়িয়ে দিয়েছ সুর, হাতে তুলে দিলে প্রেরণার এক তারা। তোমার গানের ধ্বনি ও প্রতিধ্বনি ভাঙা পাঁজরেও দিয়েছে তুমুল নাড়া। তোমার গানেই কবিগুরু পাড়া গায়, আজও হেঁটে যান তুমি যে ডেকেছ তাকে। বিমর্ষ চোখে আগামীর ছবি আঁকো, পথ খুঁজে দাও পথ হারানোর বাঁকে। তোমার গানের অমল কান্তি আজ একজন নয় শত শত হেঁটে যায়। তোমার সুরের বজ্রধ্বনিতে তারা সকলেই যেন রোদ্দুর হতে চায়। নমস্কার। গান গাওয়াটাই অজিতদার জীবিকা ছিল। তা সত্ত্বেও তিনি কিন্তু কখনো কারোর সঙ্গে টাকা পয়সা নিয়ে
দর কষাকষি করেননি। আন্তরিকভাবে ডেকেছে কিন্তু তিনি জাননি, এমন কখনো হয়নি। সাধারণের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, টাকা নেই ফান্ডে তো আছেন অজিত পান্ডে। পাড়ার ছোট ছোট ক্লাব অজিতদার কাছে গিয়ে বলেছে, দেখুন আমাদের একটা অনুষ্ঠান, কিন্তু আমাদের তো বাজেট খুব কম, বুঝতেই পারছেন, আমরা চাইছি আপনাকে যেতে হবে। অজিতদা যদি বুঝেছেন তাদের কথায় যে ওরা খুব আন্তরিক এবং কাজটা অনেস্টলি করতে চাইছে, অজিতদা কিন্তু খুব সামান্য পারিশ্রমিকই চলে গিয়েছে। আমার মনে আছে যে স্বপনদার কবিতা আপনারা শুনলেন, স্বপনদার সঙ্গে একবার তার বাড়িতে গেলাম, স্বপনদার স্কুলের একটা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানাবার জন্যে। আর তার বাড়িতে যারা গিয়েছেন তারা জানেন যে কেমন আপ্যায়ন করেন। অনেকক্ষণ কথা টথা হলো, তারপর সে অনুষ্ঠানে এসেও ছিলেন পরে। আসলে তিনি গানের মধ্যে দিয়ে আজীবন মানুষের কথা বলে গিয়েছেন। তার বিখ্যাত গান চন্দন পীরের অহল্যা গো, বা চাষনালার যে খনি শ্রমিক দুর্ঘটনা, খনিতে যে শ্রমিক দুর্ঘটনা হয়েছিল, তাতে মারা গেছিল একজন শ্রমিক, তার স্ত্রীর কান্না শুনে তিনি লিখেছেন, তিনি সেখানে গিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তিনি লিখলেন, ওই চাষনালার খনিতে মরদ আমার ডুইবা গেল রে, বা রাতকে বিত্তাইলাম হো। সে গান তখন মানুষের মুখে মুখে ফিরত। বিপুল চক্রবর্তীর লেখা লদি সুখা পৈখর সুখা তার অত্যন্ত জনপ্রিয় একটা গান ছিল। এরকম অসংখ্য তার গান মানুষের সেই সময় একেবারে মুখে মুখে ফিরত। বল্লভ সেনের গান তার কণ্ঠে একেবারে হৃদয়স্পর্শী ছিল। আমরা আরও একটি কবিতা শুনে নিই, তাকে নিবেদিত কবিতা শোনাবে কথাশিল্পের ছাত্রী অন্বেষা সাহা। অন্বেষা সাহা শোনাবে আমাদের খুব প্রিয় মানুষ, তিনিও একজন আদ্যন্ত বামপন্থী কবি, চন্দননাথের একটি কবিতা শুনব অন্বেষা সাহার কণ্ঠে। নমস্কার। আজ বিশিষ্ট সঙ্গীত শিল্পী অজিত পান্ডে মহাশয়ের প্রয়াণ দিবস। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার নিবেদন রইল কবি চন্দননাথের লেখা কবিতা দাঁড়াও আবার পথের মঞ্চে। দেখো, শান দেওয়া কাস্তেটা হাতে কৃষক সামিল মিছিলে, ঘামে ভেজা পিঠ হাতুড়িটা হাতে মিছিলে হাঁটছে মজদুর। কোথায় শিল্পী? দেখো না, পথের মঞ্চ আবারও প্রস্তুত। এসো গান গাও, হলকার মতো ছড়াও গানের সুর। স্বজন হারানো মায়ের কান্না কথাতে জড়িয়ে নাও, কথাতে জড়াও ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ প্রতিরোধ। গাও উদাত্ত কণ্ঠে আবারও, ঘুমিয়ে রয়েছে যারা, চেতনায় হানো আঘাত তাদের, জাগ্রত করো বোধ। ঘনিয়ে আসছে আবার আধার, আবারও দেওয়াল গেঁথে ভাঙতে চাইছে সংহতি যত আধারের কারবারি। সংসপ্তক সেনা থেকে আজ তোমার গানের সুর, সুরের আলোতে ঝলসে উঠুক বিবেকের তরবারি। একা নও তুমি অজিত পান্ডে, সাথীদের পাশে নিয়ে দাঁড়াও আবার পথের মঞ্চে। দেখো, আজও ময়দান কি অধীর হয়ে কান পেতে আছে রক্তে মিশিয়ে নিতে, জীবন নিংড়ে শোনানো তোমার লড়াইয়ের জয়গান। আগেই বলেছিলাম যে আজকে আমাদের অতিথি হয়ে আছে এমন একজন মানুষ, সে অজিতদার খুব স্নেহধন্য ছিল, দীর্ঘদিন তার কাছে থেকেছে, তার গান শুনেছে। নাসরিন নাজমা চৌধুরী, তার বাড়িও মুর্শিদাবাদের লালগোলাতে। জন্মসূত্রে দুজনা একই জেলার মানুষ, এবং অজিতদা নাসরিনকে খুব স্নেহ করতেন। দীর্ঘদিন
তার সঙ্গে থেকেছেন নাসরিন। আজকে তার কথা শুনব, তার গান শুনব। নাসরিন খুব সুন্দর গান করে তাই নয়, চমৎকার আবৃত্তি করে, কবিতা লেখে এবং পেশাগতভাবে একটি নার্সিং ট্রেনিং স্কুলে পড়ায়। গত বছর এই করোনাকালে তার পেশাগতভাবে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে একটি অসাধারণ বই লিখে ফেলেছে নাসরিন। তার অনুভব সেই বইতে ব্যক্ত করেছে, কথা হারানোর জার্নাল। যখন যা মনে আসে সে কিন্তু চমৎকার লেখে। আর গান কেমন করে সেটা আমি বলবো না, আপনারা শুনবেন। প্রথমে নাসরিনের একটা গান শুনে নিই, তারপর তার কথা শুনব। এখন নাসরিনের একটা গান। আসানসোল শিল্পাঞ্চলের সাহিত্য সংস্কৃতিতে অজিতদার একটা বিরাট ভূমিকা আছে। আসলে অজিতদার স্ত্রী গায়ত্রী পাণ্ডে ওখানকার শাকতরিয়া ডিসেরগড় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি সেখানেই থাকতেন। আর অজিতদা প্রতি শুক্রবার রাত্রিরে কোলফিল্ড ট্রেনে চেপে ডিসেরগড় চলে যেতেন, আবার সোমবার সকালবেলা ওই ট্রেনেই ফিরতেন। এই যে দুটো দিন তিনি ডিসেরগড়ে থাকতেন, তাহলে ডিসেরগড়ের অঞ্চলের শিল্পী, সাহিত্যিক, কবি এবং সমস্ত আসানসোল অঞ্চলের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী মানুষদের সঙ্গে তার একটা দারুণ সখ্য ছিল। এবং তিনি এলে সেখানকার কবি, শিল্পীরা তার বাড়িতে এসে আড্ডা জমাতেন এবং ওই অঞ্চলের বিভিন্ন কবির কবিতা তিনি সুর দিয়ে গান করেছেন। সুকান্ত ভট্টাচার্যের কবিতার গান তার কণ্ঠে শোনা তো এক অন্যরকম উপলব্ধি ছিল। আমরা এবার নাসরিনের কাছ থেকে
অজিতদার কথা, তার সঙ্গে অজিতদার সম্পর্ক একেবারে নিজের জেঠুর মতো সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক। সেই কথা একটু নাসরিনের কাছ থেকে শুনে নিই। নমস্কার, শুভ সন্ধ্যা। কথা শিল্প আয়োজিত আজকের যে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাকে ডাকবার জন্য কথা শিল্প এবং প্রীতমদাকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আজকে যে বিশেষ মানুষটিকে নিয়ে অনুষ্ঠান, যাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমাদের এই একসাথে হওয়া, সেই মানুষটি আমার খুব কাছের মানুষ ছিলেন, খুব আপনার মানুষ ছিলেন। গানের জগতেও তিনি দেশকে তুলে ধরেছেন আন্তর্জাতিক আঙিনায়। ভিয়েতনাম, মস্কো, এই সমস্ত জায়গায় তিনি গণসঙ্গীতের মঞ্চে পুরস্কৃত হয়েছেন, সংবর্ধিত হয়েছেন, যেটা শুধু তার ব্যক্তিগত নয়, আমাদের সবার অহংকার। তো আজকে এই কথাগুলো বলাটা আমার উদ্দেশ্য নয়, কারণ আপনারা অনেকেই তার সম্বন্ধে এই কথাগুলো জানেন বা চাইলেই আমরা এই কথাগুলো জেনে নিতে পারি। আজকে বিশেষভাবে যে কথাগুলো আমি বলবো, যে ব্যক্তি অজিত পান্ডে, তার সাথে আমার যে যোগাযোগ, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ঠিক কীরকম ছিল, এগুলোই আজ আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নিতে ইচ্ছে করছে। উনি লালগোলার ভূমিপুত্র, সেই সুবাদে আমার নিজের জন্মভূমি, ওনারও জন্মভূমি। আমি যখন কিশোরী তখন একটি অনুষ্ঠানে গান গাইছিলাম, যেখানে দর্শক আসনে বসেছিলেন তিনি, এবং আমি যখন গান গেয়ে নেমে আসি, তিনি আমায় ডেকে বলেন, তুমি কি জানো তুমি খুব ভালো গান গেয়েছো। তো ওনার মতো একজন বড় মানুষের কাছ থেকে এই যে প্রাপ্তি, এটা আমার জীবনে অনেকখানি। সেদিনের আমার প্রণাম করা এবং উনি আমাকে যে আশীর্বাদ করেছিলেন, সেই দিয়েই আমাদের সম্পর্কের সূত্রপাত হয়। পরবর্তীকালে লালগোলায় ওনার যে বাড়ি আছে, যে মাঝে মাঝে যেতেন তিনি, সেখানে বহুবার আমি গিয়েছি। কলকাতায় অহল্যানগরে যে বাড়ি, সেখানেও আমি অনেকবার গিয়েছি, থেকেছি, গান নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে, আর ব্যক্তিগত কথা তো হয়েইছে। আসলে তার সাথে আমার সম্পর্কটা ঠিক কী রকম, সেটা এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। তিনি একদিকে যেমন আমার অভিভাবক ছিলেন, ঠিক তেমনি ছিলেন খুব কাছের বন্ধু। একটা অসমবয়সী বন্ধুত্ব, অথচ আমাদের কাছে সেই বয়সের বাধাটা কোনো বাধাই ছিল না। আমরা অবলীলায় আলোচনা করতে পারতাম আমার কি সমস্যা, তার কাছ থেকে আমি সেই সমস্যার সমাধান চাইতে পারতাম। আমি কখনো কোনো ভুল করলে তিনি যেমন আমার সেই ভুলের জন্য আমাকে বকাবকি করেছেন, ঠিক তেমনি যদি কখনো কোনো কারণে কয়েকদিন ফোনে যোগাযোগ করা হয়ে ওঠেনি, সম্ভব হয়নি, তখন তিনি বাচ্চাদের মতো অভিমান দেখিয়েছেন, কেন তাকে আমি ফোন করিনি, আমি তাকে ভুলে যাচ্ছি, এইরকম কথাবার্তা। আসলে এত সহজ সরল একটা সম্পর্ক, যে সম্পর্ককে কোনো নাম দেওয়া যায় না। আমি জানি না আমার মতো ভাগ্যবান কেউ আছে কি না, যাকে তিনি ফোনে ঘন্টার পর ঘন্টা গান শুনিয়েছেন। শীতের রাতে আমার বাড়ি যেহেতু গ্রামে, সেখানে তখন নেটওয়ার্ক পাওয়া খুব কঠিন ব্যাপার ছিল। আমি ছাদে দাঁড়িয়ে থাকতাম শীতের মাঝে, তিনিও বাইরে পায়চারি করতে করতে বা ছাদে পায়চারি করতে করতে আমাকে গান শুনিয়েছেন। এই পাওয়াগুলো আমার জীবনের একটা অমূল্য সম্পদ হয়ে আছে, থাকবে, সেটা সারা জীবনের জন্য। উনি যেদিন চলে যান, অর্থাৎ 2013 সালের 13ই জুন, সেই দিনটা আমার কাছে ভীষণ একটা
কষ্টের, চমকে যাওয়ার, মানে একটা অদ্ভুত একটা সেদিন আমার মনে হয়েছিল। আমার নাইট শিফটে কাজ ছিল আগের দিন অফিসে, স্বভাবতই ঘুমোচ্ছিলাম আমি ফিরে। হঠাৎ করে আমার কাছে একটি ফোন আসে যে অজিত দা আর নেই। তার আগে আমার যে কোনো আত্মীয় বিয়োগ ঘটেনি সেটা নয়, তার আগেও আমি আত্মীয় বিয়োগ ব্যথা পেয়েছি, অথচ আত্মীয় বিয়োগের ব্যথার অভিঘাত যে এতটা হতে পারে সেটা আমি জীবনে প্রথমবার অনুভব করেছিলাম সেই দিন। যদিও এখনো মনে হবে তিনি আছেন। তার শেষ যাত্রায় আমি আসতে পারিনি, বলা ভালো আসতে বারণই করা হয়েছিল, কারণ তার কোনো সৎকার করা হয়নি। তিনি যেহেতু মনে প্রাণে একজন কমিউনিস্ট ছিলেন, তিনি জাননি কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করা হোক এবং তার বডি ডোনেট করা ছিল। তাই শেষ দেখাটা যেহেতু দেখিনি, আমি মনে করতেও চাই না যে তিনি চলে গেছেন। ঠিক 8 বছর আগেও ফোন করলে যেমন তিনি বলে উঠতেন, হ্যাঁ নাসরিন বলো, আমার এখনো মনে হয় যে আমি যদি ফোন করি তিনি আবারও ফোন রিসিভ করবেন এবং একইভাবে কথা বলবেন। ওনার সম্বন্ধে আর বলতে গেলে একটা অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে, আজকের এই ছোট্ট পরিসরে ততটা বলার সময় নেই। উনি আমার আত্মার খুব কাছের আত্মীয় ছিলেন এবং সেই রকমটাই থাকবেন আজীবন। ওনার গান, ওনার কথা, স্মৃতি সব কিছু আমার কাছে উজ্জ্বল হয়ে থাকবে। নমস্কার। নাসরিনের স্মৃতিচারণে আমরা ব্যক্তি অজিত দাকে অনেকটাই জানলাম, তার সঙ্গে নাসরিনের সম্পর্কে কথা জানলাম। কিন্তু আমি মনে করি যে এত বড় মাপের একজন মানুষ, এত বড় মাপের একজন সঙ্গীত শিল্পী, তার কাজের জন্য কিন্তু ঠিক যোগ্য সম্মান বা পুরস্কার সেইভাবে পাননি। যা পেয়েছেন সেটা খুবই সামান্য, তবু সেটুকুও আমাদের কাছে অত্যন্ত গর্বের। মস্কো আন্তর্জাতিক সম্মেলনে গণসঙ্গীত শিল্পী হিসাবে ভারতের একমাত্র প্রতিনিধি হিসাবে তিনি অংশগ্রহণ করেছিলেন। পেয়েছেন ঋত্বিক পুরস্কার, ডিশেরগড় এবং লালগোলায় পেয়েছেন নাগরিক সংবর্ধনা। তার কাজের তুলনায় এগুলো খুবই সামান্য, খুবই সামান্য। গানের পাশাপাশি তিনি বাংলা ভাষাকে বাঁচানোর জন্যে কিন্তু একটা সংগ্রাম করে গেছেন। আপনারা নবজাগরণের কথা জানেন, যারা বাংলায় লেখা সাইনবোর্ড করবার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করত, সমস্ত লেখা যাতে বাংলায় হয় এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা লড়াই করে গিয়েছে, সেই নবজাগরণের সদস্য ছিলেন অজিত দা। আমরা অনুষ্ঠান আজকে খুবই সংক্ষিপ্ত, আমরা নাসরিনের একটি গানের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। নাসরিন শোনাবে একটি গান, আর এই গানের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। আনুগত্যের দু চোখে লাগিয়ে ঠুলি, অন্ধ জীবন কবজায়
থেকে